হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে একলব্য রাঙাকে ওষুধ লাগিয়ে দিচ্ছে, আর তার সাথে সাথে বলছে, আমি ডক্টরের সাথে কথা বলেছিলাম, উনি বলেছিলেন তুমি সুস্থ হয়ে উঠছো, তাড়াতাড়ি রিকভার করছো। আর আরেকটা ভালো খবর দিলেন, যে যে ইঞ্জেকশনগুলো তোমাকে দেওয়া হয়েছিল সেগুলোর এফেক্টও মানে মানে সেগুলোর কোনো এফেক্ট হচ্ছে না, কোনো সাইড এফেক্ট হচ্ছে না আর কি। যেগুলো উনি তোমাকে ইঞ্জেকশন দিয়েছিলেন সেগুলোর এফেক্টও ভালো হচ্ছে। কিন্তু তুমি অ্যাক্টিংটা করছো পুরোটা মানে তার কারণটা আমি পুরোটা বুঝতে না পারলেও খানিকটা বুঝতে পারছি, কিন্তু আর কতদিন তুমি মানে এইভাবে অ্যাক্টিং করবে? রাঙা তাকে বলছে, মাকে কালকে বাড়িতে একখান সত্যনারায়ণের পুজোর ব্যবস্থা করিয়েছি মাকে দিয়ে। বড় বউ দিদি বাড়ি ফিরল, আমার উপর দিয়েও একখান ফাড়া কেটে গেল, আর বড়বাবু আর মা তারই ব্যবস্থা করছেন। পুজোর সময় আমি বড় বৌদিদির ব্যাপারে একটু খোঁজ খবর নিয়েও দেখব। পুজো চলাকালীন আমি বড় বৌদিদির সবটা ভালো করে খুঁজে দেখব। আমার বিশ্বাস যে কিছু না কিছু আমি নিশ্চয়ই পাবো। একলব্য বলছে, তার মানে তুমি বলতে চাইছো যে বড় বৌদিদি এসবের পেছনে আছে? রাঙা বলছে, সেটা আমি জানি না, কিন্তু আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। ওই অবিনাশ নামের ছেলেটা যে আমাকে বিষ খাওয়ানোর জন্য তীরগুলো মানে বিষ দিয়ে মারার জন্য তীরগুলো দিয়েছিল, আমার মনে হচ্ছে ওই ছেলেটাই বড় বৌদিদি। একলব্য এটা শুনে কিন্তু থমকে ওঠে। রাঙা আরও বলছে, পুলিশ সেদিন সেন্ট্রাল লকআপে গিয়ে অতজনের মধ্যে কে যে আমাকে তীর মেরেছিল, কে যে আসল কালপ্রিট, সেটা কিন্তু খুঁজে পায়নি। কিন্তু বড় বৌদিদিকে যখন একবার আমার সন্দেহ হয়েছে, তখন ওর ঘরটা আমি খুঁজে দেখবই, কোনো না কোনো ক্লু আমি নিশ্চয়ই পাবো। একলব্য বলছে, কিন্তু তুমি যে এটা করবে, তাই জন্য তুমি মাকে দিয়ে সত্যনারায়ণের পুজোটা করাচ্ছ, মানে কেউ বুঝতে পারবে না তো? রাঙা বলছে, আরে বাবা, পুজো তো ভালো জিনিস, এতে কোনো সমস্যা নাই, কিন্তু এই পুজোর ফাঁকে আমাকে বড় বৌদিদির উপর নজর রাখতে হবে। আর সেটা আমি তখনই করতে পারবো যখন আমি আমার পাগলামোটা চালিয়ে যেতে পারবো। তবেই বড় বৌদিদি আমাকে কোনোভাবেই সন্দেহ করবে না, বুঝতে পেরেছিস? ওদিকে সাত্তকীকে দেখা যাচ্ছে যে সে পেপার রেডি করে এনেছে, আর বলছে যে করেই হোক মানে ভুজুং ভাজুং বলে বাবাকে দিয়ে সইটা করিয়ে নিতে হবে। এই বলে পেপারগুলো একবার চেক করে নিচ্ছে, আর সেগুলো নিয়ে বাবার কাছে যাচ্ছে। তখন সেখানে ময়না এসে পড়ে। ময়না সাত্তকীকে আটকে বলছে যে মা অ্যানাউন্স করে দিয়েছে সকলকেই বাড়িতে থাকতে হবে, সত্যনারায়ণ পুজো হবে। বাড়ির বড় বউ দিদি মানে বড় বউ আর কি ভিখিরি সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, আর ছোট বউয়ের এরকম একটা মাথা খারাপ অবস্থা হয়ে গেছে। একমাত্র আমি সুস্থ আছি, কিন্তু আমাকে তো এটা সুস্থ থাকতে দেবে না। মা তো বলেই দিয়েছে যে সাত সকালে স্নান করে উপোস করে বসে থাকতে হবে। তুমি বলো, বাড়ির দুই বউ তো কিছু করবে না, আমাকেই যা করার করতে হবে। কিন্তু আমি কেন করব? এই বলে কান্নাকাটি করতে থাকে। সাত্তকী তাকে বলছে, আসলে ব্যাপারটা কি বলতো, রাঙার তো এখন মাথা খারাপ হয়েছে, আর তোমার মাথার স্ক্রুপগুলো বরাবরই লুজ। ময়না এটা শুনে রেগে গেলে সাত্তকী বলছে যে সাইন করিয়ে নিতে হবে। এখন বৌদির বিভিন্ন রকম ড্রামা চলছে, রাঙার মাথা খারাপ, এই সুযোগে বাবার কাছ থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নিতে হবে। এই সুযোগ চলে গেলে সারা জীবন হাত কামড়াতে হবে। তুমি এখন কিছু করো না, বাবা মা যেটা বলছে সেটা মন দিয়ে শোনো। এই বলে সাত্তকী চলে যায়, আর ময়নাকে উপোস করতে হবে শুনে আবারও কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়। ওদিকে ওদিকে একলব্য রাঙাকে বলছে, 27 তারিখ আমি টিমকে নিয়ে জয়পুর যাচ্ছি একটা বিশেষ কাজে, পরের দিনই ফিরে আসবো। আর ফিরে আসলে ভাবছিলাম যে আমরা সকলে মিলে যদি কোথাও বেড়াতে যাই। আমি মাকে বলেছি দিন সাতেকের জন্য আমরা যদি কোথাও বেড়াতে যাই তাহলে সকলেরই মনটা ভালো হয়ে যাবে। এই বলে বলছে যে ফ্রেশও হয়ে যাবে। তখন রাঙা বলছে, আমার মনটা খুব কুগায়েছে। একলব্য বলছে, কেন? রাঙা বলছে, আমার সাথে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, মরতে মরতে ফিরে এলাম আমি, কিন্তু তুই রোজ প্লেন নিয়ে নানান জায়গায় যাস, ওরা যদি আবার তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে কি হবে? তাই তো আমি যত তাড়াতাড়ি পারি ওদের খুঁজে বের করতে চাই। ওদেরকে খুঁজে বের করতে না পারলে আমার মনটা শান্ত হবে না। একলব্য তখন রাঙার প্রতি মানে মানে একলব্যের প্রতি রাঙার এত ভালোবাসা দেখে তার দিকেই তাকিয়ে থাকে। ওদিকে বৃন্দা আহিরিকে ফোন করে বলছে যে খুব জোর বাঁচা বেঁচে গেছি আমরা, সত্যজিৎ বাবুর ওই সেন্ট্রাল লকআপে গিয়ে মেন লোকটাকে খুঁজে পাইনি। এটা শুনে তো আমার খুব শান্তি হয়েছে। পুলিশের ইনভেস্টিগেশনটা কিন্তু এবার শেষ হবে, তোমার কাছে ওরা আর পৌঁছতে পারবে না। আহিরি বলছে, আমি তো আগেই বলেছিলাম যে কিছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছিলে। যাই হোক, তুমি কিন্তু একটু সাবধানে থেকো। আর তুমি যে ছেলে সেজে একাডেমিতে গিয়েছিলে সেটা কিন্তু ওদের নজরে আছে, কোনোভাবে ধরা পড়লে কিন্তু চলবে না, বুঝেছো? বৃন্দা বলছে, কিন্তু কি বলতো, রাঙার ন্যাশনাল চ্যাম্পিয়নটা মানে না জিততে পারলেও বুঝতে পেরেছো তো, মানে সবার মন কিন্তু ও জিতে নিয়েছে সংসারে। আহিরি বলছে, সেটা আর বেশি দিন থাকবে না,
আমার সাথে একলব্যের কথা হয়েছে, সত্যনারায়ণ পূজার সময় সেটা নিয়ে আলোচনা হবে। বাড়ির সবাইকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। একলব্য বলছিল আমাদের যা করার ওই বেড়াতে গিয়েই করতে হবে। রাঙা আর একলব্যকে হানিমুনের মুডে ছেড়ে দিয়ে আমাদেরকে কিন্তু এই ব্রহ্মস্ত্রটা ইউজ করতে হবে। রাঙা বেড়াতে যাবে ঠিকই, কিন্তু কোনোদিনই আর ফিরে আসবে না। কিন্তু এবার আরও সাবধানে প্ল্যানটা করতে হবে। একলব্যকে পাওয়াটা আমার জীবনের একমাত্র টার্গেট, আর আমি সেটা কিছুতেই মিস করব না। একলব্যকে আমি আমার কাছে ফিরিয়ে আনবই, এই বলে ফোনটা রেখে দেয়। বৃন্দা এরপর বলছে যে তুমি কি ভেবেছো তুমি আমাকে নাচাচ্ছ আর আমি নাচছি? আসল খেলাটা তো আমি খেলছি। তুমি তো এই দুদিন এলে, তাই এত সহজে বৃন্দা কি বৃন্দা কি ধরা পড়বে নাকি? তুমি বৃন্দাকে এখনো চিনতে পারোনি, মানে একজন আরেকজনের উপর দিয়ে খেলছে, এরকম হয়েছে ব্যাপার। এদিকে রাঙা কিন্তু এখনো একলব্যের সামনে বাড়ির সকলকে নিয়ে দুশ্চিন্তা করছে আর বলছে তুই যখন প্লেন নিয়ে বাইরে যাবি ভাবিস না, তখন আমার কেমন যেন পাগল পাগল লাগে। একলব্য তখন রাঙাকে বলছে তুমি আমার বাড়ির জন্য ভাবো বলেই এমনটা তোমার মনে হয়, মানে তুমি একটু বেশি ভাবছো। কোনো চিন্তা নেই, তুমি আমি খুব সেফটি ফ্লাই করব, তুমি অত ভেবো না। আমি 27 তারিখে যাবো আর তার পরদিনই ফিরে আসবো। এসেই আমরা সকলে মিলে একসঙ্গে বেড়াতে যাব। আর বাড়িতে যখন এই বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হবে, তখন তুমিও ভালো করে বলো যে তোমার তোমার কোন জায়গা পছন্দ, কোন জায়গায় তুমি ঘুরতে যেতে চাও। রাঙা বলছে আমার আবার কি পছন্দ, তুই আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। এই বলে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ওদিকে বৃন্দা তার ঘরে ঢুকতেই ঘর অন্ধকার দেখে ভাবে যে সব্য এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে নাকি। এরপর হঠাৎ লাইটটা জ্বালিয়ে নিয়ে লাইটটা জ্বলে ওঠে আর তার গায়ে ফুল পড়লে সে সামনে তাকিয়ে দেখে সব্য বরের বেশে ধুতি পাঞ্জাবি, গলায় রজনীগন্ধার মালা পরে দাঁড়িয়ে আছে। বৃন্দা জিজ্ঞেস করছে এ তুমি কি সেজেছ? সব্য বলছে শোনা, তোমার এখনকার এই রূপ দেখে আমি আমার সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে আমি তোমাকে নিয়ে মুগ্ধ। তুমি তো বলেছিলে না যে এবার আমরা বাচ্চা কাচ্চার জন্য ট্রাই করতে পারি, তাই বলছি আজ আমরা আমাদের প্রথম সন্তানকে আহ্বান জানাবো শোনা। বৃন্দা এটা শুনে ভয় পেয়ে যায় আর সব্যর থেকে দূরে গিয়ে মনে মনে বলতে থাকে যে এই গাধাটার আবার হলো কি, হঠাৎ এমন পুলক জাগলো কেন। সব্য এবার আবারও কিন্তু বৃন্দাকে জড়িয়ে ধরে বলছে শোনা চলো না, এখানে আমার খাটটা খুব সুন্দর করে সাজিয়েছি। বৃন্দা আবারও তার হাতটা ছাড়িয়ে বলছে শোনো না, আমি এতদিন ধরে যে মানসিক সিচুয়েশনের মধ্যে গেছি, মানসিকভাবে আমার নিজেকে গুছিয়ে নিতে এখনো সময় লাগবে। বৃন্দা বলছে সব্যকে শোনো না সব্য, আমার একটু সময় চাই, একটু সময় দাও না। সব্য বলছে আচ্ছা ঠিক আছে, টেক ইউর টাইম, আমি তোমাকে সময় দিচ্ছি, আমি অলওয়েজ রেডি আছি তোমার জন্য, তাই বলছে। এই বলে বৃন্দা বাহানা করে তার বরকে জড়িয়ে ধরে আর মনে মনে বলছে আমি নাকি এবার বাচ্চা কাচ্চা নেবো, কেউ সব হ্যাপা পোয়াবে, খেয়ে দিয়ে আমার কাজ নেই, এমনটা বলছে মনে মনে। এদিকে দেখা যাচ্ছে সত্যনারায়ণ পুজোর জোগাড়জাটি শুরু হয়ে গেছে। একলব্যের মা পিসিমণি মিলে সমস্ত জোগাড় করছে। একলব্যের বাবা বাচ্চাদের সাথে খেলছে। বলছে যে একই রে সবাই কোথায়, সবাইকে যে আমি টাইমে ডাকলাম। পিসিমণি বলছে ঠিক চলে আসবে। তখন দেখা যাচ্ছে আহিরি শাড়ি পরে একদম সেজেগুজে চলে এসেছে। বলছে আমি কিন্তু একদম সময়ে চলে এসেছি, আমি আসলে একটু মন্দিরে গেছিলাম পুজো দিতে। তোমাদের এখানে পুজো হচ্ছে জানি, তবুও একটু রাঙার সুস্থতা কামনা করতে পুজো দিতে গেছিলাম, যাতে ও ভালো থাকে। তো আহিরির মধ্যে পরিবর্তন দেখে একলব্যের মা খুব খুশি হয়। আহিরিকে আদর করে বলছে যে তোমার মধ্যে এই পরিবর্তন দেখে সত্যি আমি খুব খুশি, তুমি যে এত কিছুর পরেও রাঙাকে মন থেকে মেনে নিয়েছো, ওকে ভালোবাসছো, তাই জন্য আমি খুব খুশি। আমি চাই তুমি এবার তোমার জীবনে সেটেল করে যাও, তুমি খুব সুন্দর একজন জীবনসঙ্গী পাও, তোমার জীবন যাতে খুব ভালোভাবে সেজে ওঠে, তাই বলছে। এরপর বলছে যে রাঙারা কোথায়, মানে কাউকে দেখতে পাচ্ছি না। এদিক ওদিক দেখছে তখন। একলব্যের মা চুপ করে আছে। এদিকে রাঙামতিকে তার পাঞ্চালি দিয়ে সাজিয়ে দিচ্ছে, পুজোর জন্য নিয়ে যাবে নিচে। সাজানো হয়ে গেছে। এবার রাঙা বাহানা করছে কিছুতেই সে নিচে যাবে না। অদিতিকে বলেছে সে তার বিয়ের অ্যালবামটা নিয়ে আসতে। প্ল্যান করেই বলছে আমি এখন ছবি দেখবো, টিয়াকে দেখাবো, কাকাতুয়াকে দেখাবো, মাছরাঙাকে দেখাবো, সবার সাথে বসে ছবি দেখবো। পাঁচালি বলছে আচ্ছা শোন, তুই ছবিটা পরে দেখিস, এখন নিচে চো, মা ডাকছে। কিন্তু রাঙা কিছুতেই যাবে না, জেদ ধরে বসে আছে। এবার তো পাঞ্চালিরা বলতে বলতে হাঁপিয়ে যায়। অদিতি বলছে কি করবে এখন, বলে কি করি বলতো, কথা তো শুনছে না, চল তাহলে মার কাছে যাই, গিয়ে বলি মাকে এরকম ব্যাপার। এই বলে তারা কিন্তু বেরিয়ে চলে যায়। আর রাঙা কি করে, ওরা যেতেই দরজাটা লাগিয়ে দেয়, লাগিয়ে অ্যালবাম থেকে বৃন্দার ছবিটা খুঁজে বের করে। আর সেই পুলিশের কথাগুলো ভাবছে যে রাঙার সাথে ইনসিডেন্টটা হওয়ার পর থেকে সেই ছেলেটা গায়েব, কারণ রাঙা সন্দেহ করে ফেলেছে সেই ছেলেটা আর কেউ নয়, বৃন্দা। এবার বৃন্দার ছবির সাথে কারসাজি করে মিলিয়ে দেখবে যে এই ছেলে আর ওই ছেলে এক কিনা, হয়তো সবকিছু গোপ টোপ সবকিছু করে দেখাবে, ছবির মিল পায় কিনা। সেই জন্য ছবিটা সে হাতে নিয়েছে আর পুলিশের বলা কথাগুলো ভেবে যাচ্ছে। তো সেই সব কিছু আমরা দেখতে পাবো আগামী পর্বের রিভিউতে।
তো আগামী পর্বের রিভিউ কিন্তু তোমাদের জন্য অনেক চমকপ্রদ হতে চলেছে। অপেক্ষায় থাকবে সবাই, আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, টাটা।